সরকার সক্রিয় দেখালেন মমতা। এক ধাক্কায় ব্যবস্থা ডিজি, পুলিশ কর্তাদের বিরুদ্ধে। ছবি বিশ্বাস, অরূপ আর নেই ক্রীড়া দায়িত্বে। শাসক দলের অন্দরে এবং প্রশাসনের মধ্যে সবচেয়ে বেশি চমক তৈরি করেছে তদন্ত চলাকালীন ক্রীড়া দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রী মমতাকে অরূপের চিঠি। যে চিঠিতে সোমবারের তারিখ 15 ডিসেম্বর উল্লেখ করে শনিবার দুপুরে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল যুবভারতী। সেই ঘটনার জেরে সরকার তথা প্রশাসনের উপর ক্রমশ চাপ বাড়ছিল। ঘটনার 72 ঘন্টার মাথায় মঙ্গলবার সরকার এবং পুলিশ প্রশাসনে কার্যত ঝড় বইয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকাল থেকে একের পর এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থার ঘটনায় নড়ে চড়ে বসেছে রাজ্য রাজনীতি এবং প্রশাসনের অন্দরমহল। হতচকিত রাজ্যবাসীও। ঈষৎ রং ফুটে বিরোধীরা। গত কয়েকদিনের তুলনায় খানিকটা হাঁপ ছেড়েছে শাসক তৃণমূল। কারণ মুখ্যমন্ত্রী মমতা দেখিয়েছেন তাঁর সরকার সক্রিয়। যুবভারতী কাণ্ডকে লঘু নজরে দেখছে না তাঁর সরকার। সর্বোপরি তাঁর সরকার কাউকে আড়াল করার চেষ্টা করছে না। রাজ্যের শাসক শিবিরের এক প্রথম সারির নেতার কথায় আরও 7-10 দিন পরে বিষয়টা এমনিতেই ধামাচাপা পড়ে যেত। কিন্তু মুখ্যমন্ত্রী তা চাননি। তিনি দেখাতে চেয়েছেন তাঁর সরকার সক্রিয়। এমন একটা নিন্দনীয় ঘটনা যা রাজ্যের ভাবমূর্তিকে কলঙ্কিত করেছে। সরকারের বিরুদ্ধে গিয়েছে, তার বিচার করতে বসে রাজ্য পুলিশের ডিজি থেকে ক্রীড়ামন্ত্রী কাউকেই রেয়াত করা হয়নি। মনে রাখতে হবে সামনে বিধানসভা ভোট। তবে রাজনৈতিক কারণ ছাড়াও প্রশাসনিক কারণও রয়েছে। রাজ্যের এক গুরুত্বপূর্ণ আমলার বক্তব্য, যুবভারতীর ঘটনায় গঠিত কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সেই মামলা আদালত গ্রহণ করেছে। চলতি সপ্তাহেই সেই মামলার শুনানির সম্ভাবনা। সাপ্তাহিক প্রবণতা হচ্ছে এই ধরনের শুনানিতে প্রথমেই আদালত রাজ্য সরকারের কাছ থেকে হলফনামা চায়। সে কথা মাথায় রেখেই এমন পদক্ষেপ আগে থেকেই করে রাখা হলো, যাতে সরকার হলফনামা দিয়ে বলতে পারে যে কমিটি নিরপেক্ষ। তাদের সুপারিশের ভিত্তিতে সরকার পদক্ষেপও করেছে। এর ফলে আদালত যাতে পৃথক কোনো তদন্ত কমিটি না গড়ে তারও ভিত্তিপ্রস্তর স্থাপন করে রাখা গেল। রাজ্য সরকারের পদক্ষেপের মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে চমকপ্রদ অরূপের চিঠি লিখে ক্রীড়া দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি চাওয়া। বস্তুত তৃণমূলের মোট 3টি মেয়াদের মধ্যে অরূপই হলেন একমাত্র মন্ত্রী যিনি কোনো কেলেঙ্কারির পর নিরপেক্ষ তদন্তের স্বার্থে তার সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন। অরূপের চিঠির পরে বিরোধীদের মোকাবিলায় দ্বিগুণ উৎসাহ নিয়ে নেমেছে তৃণমূল। দলের নেতারা বলছেন, 1980 সালের 16ই আগস্ট যখন ইডেনে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে 16 জন দর্শকের প্রাণ গিয়েছিল, তখন জ্যোতি বসু ছিলেন মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্র এবং ক্রীড়া দপ্তরে ছিল তাঁরই হাতে, কিন্তু তিনি এভাবে তদন্ত চলাকালীন তাঁর দপ্তর থেকে অব্যাহতি নেননি। দ্বিতীয়ত, 1996 সালে ক্রিকেট বিশ্বকাপেও ইডেনে ভারত শ্রীলঙ্কা সেমিফাইনাল ম্যাচ দর্শকের ক্ষোভে বন্ধ করে দিতে হয়েছিল। তখন রাজ্যের স্বরাষ্ট্র এবং পুলিশ মন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, কিন্তু তিনিও দায়িত্ব থেকে অব্যাহতি নেননি। উত্তরপ্রদেশে মহাকুম্ভের মহাবিপর্যয় বা আইপিএল জয়ী আরসিবির সম্বর্ধনা অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যুর ঘটনার পর কংগ্রেস বা বিজেপি সরকার এমন প্রশাসনিক পদক্ষেপ করেননি। কোনো মন্ত্রী দায়িত্ব থেকে অব্যাহতি নেননি। তৃণমূলের এক নেতার কথায়, ওরা করতে পারেনি কিন্তু আমরা করে দেখিয়েছি। ওরা পারেনি কিন্তু মমতাদি রাজধর্ম পালন করেছেন। শনিবার যুবভারতী কেলেঙ্কারির অব্যাহতি পরেই তার তদন্তের জন্য প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের কমিটি করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটির কাজ শুরু করে রবিবার থেকেই। সোমবার রাতেই জানাজানি হয় কমিটির প্রধান প্রাক্তন বিচারপতি মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠক করবেন। সেখানেই প্রাক্তন বিচারপতি জানিয়ে দেন কমিটি তাদের প্রাথমিক রিপোর্ট পেশ করেছে। কমিটি সরকারের কাছে সুপারিশ করেছে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করার জন্য। ওই তথ্য প্রকাশে আসার ঘণ্টাখানেকের মধ্যেই রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার এবং বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকে শোকজ করেন মুখ্য সচিব মনোজ পন্থ, যিনি বিচারপতি রায়ের নেতৃত্বাধীন কমিটিরও সদস্য। পাশাপাশি বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হলো। বলা হয়, তদন্ত যতদিন চলবে ততদিন বিলম্বিত সাসপেন্ড থাকবেন তিনি। ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিংহকেও শোকজ করা হয়। ওই ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই আচম্বিতে প্রকাশ্যে আসে ক্রীড়ামন্ত্রী অরূপের মুখ্যমন্ত্রী মমতাকে লেখা একটি চিঠি, যাতে তিনি লিখেছেন যুবভারতী কাণ্ডের নিরপেক্ষ তদন্তের স্বার্থে তিনি ক্রীড়ামন্ত্রিত্ব থেকে অব্যাহতি চাইছেন। সে চিঠির তারিখ সোমবার 15 ডিসেম্বরের।
নবান্ন থেকে বিবৃতি জারি করে জানানো হয়, মুখ্যমন্ত্রী ওই প্রস্তাব মেনে নিয়েছেন। যতদিন না যুবভারতী কাণ্ডের তদন্ত শেষ হয় ততদিন পর্যন্ত ক্রীড়া দপ্তর তাঁর হাতে থাকবে। যুবভারতী কাণ্ডের সময় রাজ্য প্রশাসনের কর্তা ব্যক্তিদের মধ্যে অরূপকেই সবচেয়ে বেশি লিওনেল মেসির পাশে দেখা গিয়েছে। তার সঙ্গে মেসির ছবি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সেভাবে বলতে গেলে গোটা যুবভারতী কেলেঙ্কারির মুখ হয়ে গিয়েছেন অরূপই। কারণ ঘটনার সময় যারা যেখানে হাজির ছিলেন তাদের মধ্যে ধারে ভারে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি। প্রথমত তিনি রাজ্যের ক্রীড়ামন্ত্রী, দ্বিতীয়ত তিনি মুখ্যমন্ত্রীর আস্থাভাজন এবং রাজ্য মন্ত্রিসভার ওজনদার সদস্য। তাঁর হাতে ক্রীড়া ছাড়াও বিদ্যুৎ এবং আবাসন দপ্তরের দায়িত্ব রয়েছে। জটলায় মেসি ঢাকা পড়ে যাওয়ায় যখন গোটা গ্যালারি উত্তাল, তখনই হাতে হাতে মোবাইলে ঘুরতে শুরু করে মেসির পাশে অরূপের হাসি মুখের ছবি। ফলে শুরু থেকেই গোটা কেলেঙ্কারির দায় গিয়ে পড়ে অরূপের ঘাড়ে। পাকে চক্রে তিনি হয়ে যান মূল খলনায়ক। অথচ অরূপ ছাড়াও ওই জটলায় আরও অন্তত 200 লোক ছিলেন। মঙ্গলবার অরূপের ক্রীড়ামন্ত্রক থেকে অব্যাহতি চেয়ে লেখাচিঠি প্রকাশ্যে আসার পরে তাঁর এক ঘনিষ্ঠ বলেন, সিট বা তদন্ত কমিটি নিরপেক্ষ তদন্ত করে দেখুক না তিনি মেসির সঙ্গে ছবি তোলা ছাড়া দাদার আর কোনো দোষ আছে বলে কেউ দেখাতে পারবে না। আর রাজ্যের ক্রীড়ামন্ত্রী হিসেবে উনি মেসির পাশে থাকবেন না তো থাকবেন কে? তবে অরূপের এই ঘনিষ্ঠ মেনে নিয়েছেন যে মেসির সঙ্গে হাস্যমুখের ছবির সুবাদেই অরূপ গোটা যুবভারতী কেলেঙ্কারির মুখ হয়ে গিয়েছেন। ছবির প্রতি তাঁর অমোঘ আকর্ষণের কারণে পরিচিতেরা রসিকতা করে যাকে ছবি বিশ্বাস বলে ডাকতেন, তার ছবিতেই জনতার ক্ষোভ এবং অবিশ্বাস তৈরি হয়ে রয়েছে। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিটি গঠনের পরে বিরোধী শিবির অভিযোগ করেছিল মমতার কমিটি গঠন লোক দেখানো। ওই কমিটি আসলে ঠুঁটো জগন্নাথ। আসলে গোটা ঘটনা ধামাচাপা দিতে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এবার এই কমিটি অন্যান্য অনেক প্রশাসনিক কমিটির মতোই দীর্ঘসূত্রিতা নিয়ে কাজ করবে, যাতে গোটা বিষয়টাই ক্রমশ মানুষের স্মৃতি থেকে বেরিয়ে যায় এবং অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক মমতা বন্দ্যোপাধ্যায় ধারণার মূলেও কুঠারাঘাত করতে চেয়েছেন। শনিবার দুপুরে গঠিত কমিটি মঙ্গলবার সকালে তাদের প্রাথমিক রিপোর্ট জমা দিয়ে দিয়েছে। এমন উদাহরণ প্রশাসনে বিরল। ফলে তদন্ত কমিটি নিয়ে যে নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা হয়েছিল মমতা তা ভেঙে দিতে পেরেছে। প্রশাসন এবং শাসক শিবিরের অন্দরে এই তথ্য সকলেই জানেন যে রাজ্য পুলিশের ডিজি রাজীব এবং মন্ত্রী অরূপ মমতার আস্থাভাজন, কিন্তু তাঁরা দুজনেই শাস্তির কবলে পড়েছেন। ঘটনার দিন যুবভারতীতেই রাজ্য প্রশাসনের তরফে প্রথম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রাজীব। তিনি গোটা ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দেন। মেসি সফরের মূল আয়োজক শতদ্রু দত্তকে আটক, পরে গ্রেপ্তার করা হয়। খবর দিয়ে তিনি জানান দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে, কিন্তু পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছিলেন কোনো প্রশ্নের জবাব তিনি দেবেন না। রাজীব উঠে যাওয়ার পরে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাব দেন অন্য শীর্ষ পুলিশ কর্তা জাভেদ শামীম, যুবভারতী বিধাননগর পুলিশ কমিশনারেটের আওতায়। ফলে ওই ঘটনার আজ যে বিধাননগরের পদস্থ পুলিশ কর্তাদের উপর পড়বে তা এক প্রকার নিশ্চিতই ছিল। কিন্তু রাজীবের উপরেও যে শোকজের খাড়া নেমে আসবে তা অধিকাংশই ভাবতে পারেননি। কিন্তু মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা সেই সিদ্ধান্তও নিয়েছেন, কারণ ঘটনার দায়ভার পুলিশের উপরেও বর্তায়। ফলে রাজ্য পুলিশের সর্বোচ্চ অফিসারকেও শাস্তি পেতে হয়েছে। বস্তুত মঙ্গলবারের সিদ্ধান্তে মমতা এই প্রচারেরও মোকাবিলা করতে চেয়েছেন যে শতদ্রু দত্তকে বলির পাঁঠা করা হয়েছে, ঘটনায় অভিযুক্ত মন্ত্রী বা পুলিশকে আড়াল করা হচ্ছে দলের এক প্রভাবশালী নেতার কথায়। মুখ্যমন্ত্রী সকলকেই একই ফ্রেমে এনে ফেলেছেন। তিনি বোঝাতে চেয়েছেন প্রশাসনিক সিদ্ধান্ত কোনো ব্যক্তি বিশেষকে দেখে না। শাসক দল এবং প্রশাসনের অন্দরে সবচেয়ে বেশি চমক তৈরি করেছে ক্রীড়া দপ্তর থেকে অব্যাহতি চেয়ে মমতাকে অরূপের চিঠি। অনেকের দাবি অরূপকে ওই চিঠি লেখার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ ওই ঘটনায় জনমানসে অরূপ সম্পর্কে তুমুল ক্ষোভের সঞ্চার হয়েছে। যদিও মন্ত্রীর কাছের লোকজনের বক্তব্য বিষয়টি আদৌ তা নয়, অরূপ নিজের থেকেই ক্রীড়া দপ্তরের দায়িত্ব থেকে তদন্ত চলাকালীন অব্যাহতি চেয়েছেন। অরূপের এক ঘনিষ্ঠের কথায় চিঠিতে কোথাও তিনি ইস্তফার কথা লেখা নেই, লেখা আছে নিরপেক্ষ তদন্তের স্বার্থে তিনি ক্রীড়ামন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে অব্যাহতি চাইছেন। আবার মুখ্যমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন তাতে তিনি লিখেছেন যতদিন না তদন্ত সম্পূর্ণ হবে ততদিন ক্রীড়া দপ্তর তিনি নিজের হাতে রাখবেন। অর্থাৎ তিনি মন্ত্রিসভার অন্য কারো হাতে ক্রীড়া দপ্তরের দায়িত্ব দেননি। যা থেকে এটা স্পষ্ট হয় যে এটা মন্ত্রিত্ব থেকে ইস্তফার চেয়েও অনেক বেশি দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি। এখানে সাময়িক শব্দটা গুরুত্বপূর্ণ। ক্রীড়া দপ্তর
থেকে অব্যাহতি নিয়েছেন বটে, কিন্তু অরূপ একই সঙ্গে রাজ্যের বিদ্যুৎ এবং আবাসন দপ্তরেরও মন্ত্রী। ফলে তিনি রাজ্য মন্ত্রিসভায় থাকছেন, যা নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার কথায় অরূপ বিশ্বাসকে শুধুমাত্র খেলাধুলার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলে চলবে না, মন্ত্রিসভা থেকে অব্যাহতি দিতে হবে। কারণ যদি তিনি মন্ত্রিত্বে থাকেন তাহলেই তিনি প্রভাব খাটাবেন। সোমবার অরূপ তাঁর বিধানসভা কেন্দ্র টালিগঞ্জের 111 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লীতে গিয়েছিলেন নবনির্মিত একটি শিব মন্দির উদ্বোধন করতে। শনিবার যুবভারতীর ঘটনার পর রবিবারেই অরূপের কেন্দ্রে সিপিএম কয়েকশো লোক নিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত তার ইস্তফার দাবিতে 4টি মিছিল করেছিল। তারই প্রতিক্রিয়ায় সোমবার সন্ধ্যায় অরূপ প্রকাশ্যেই বলেছিলেন, অনেকে কথা বলছেন, আমি এদের কিছু বলবো না, শুধু বলবো সময় সব উত্তর দেবে। যেদিন অঞ্চলের মানুষ চাইবেন সেদিন পদত্যাগ করব। তার আগে কারো ক্ষমতা নেই যে পদত্যাগ করাতে পারে। সারা জীবন মরার আগে পদত্যাগ করলেন না, বাংলাটাকে রসাতলে পাঠিয়ে দিলেন, আর এখন মিছিল করছেন। তারপরেই মঙ্গলবার প্রকাশ্যে এলো তার হাতে লেখা চিঠিটি, যেখানে তারিখ আছে সোমবারেরই। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।